প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ওড়না ঠিক করতে করতে তানভীরের রুমের ভেতর চলে গেল সুব্রতা। দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। তানভীর একবার সুব্রতার দিকে তাকিয়ে আবারও মনোযোগ দিল ল্যাপটপের দিকে। গোছানো বিছানা আবারও গোছাতে লাগলো সুব্রতা, আর চোখে তানভীরের দিকে তাকাচ্ছে বারবার। না, তানভীর তার দিকে মোটেও তাকাচ্ছে না। রাগে দুঃখে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিছানা গোছানোর পর আলমারি থেকে তানভীরের সমস্ত জামাকাপড় বের করে এলোমেলোভাবে বিছানায় ছড়িয়ে রাখল। শব্দ শুনে বিরক্তি নিয়ে তানভীর তাকালো সুব্রতার দিকে। সুব্রতার সেদিকে কোনো হুঁশ নেই। সে আবার গোছাতে ব্যস্ত আলমারি। তোকে পাগলা কুকুরে কামড় দিয়েছে শুভ্র? সুব্রতা জবাব দিল না। তানভীর হতাশ হয়ে জিজ্ঞাসা করলো আবারও, হঠাৎ তোর কি হলো? গোছানো জিনিস এলোমেলো করে আবার গোছাতে শুরু করেছিস। অন্যদিন যদি বলি শুভ্র কাজটা করে দে, তখন তো মুখের ওপর সোজা সাপটা বারণ করে দিস, তখন ব্ল্যাকমেল করে বাধ্য করি কাজ করার জন্য। কিন্তু আজ না বলতেই কাজ করছিস, তাও আবার অকাজ। সমস্যা কি তোর? সুব্রতা চোখের পানি আড়ালে ঢেকে মাথা নিচু করে উত্তর দিল, তোমার জন্য পাত্রী দেখা হচ্ছে, আজ যেতে হবে পাত্রীর বাসায়। ভ্রুজোড়া কুঁচকে সুব্রতার দিকে তাকিয়ে বলল, তো এখানে সমস্যা কোথায়? ছেলে হয়ে জন্ম যেহেতু নিয়েছি সেহেতু বিয়ে তো একদিন করতেই হবে। তাছাড়া বয়স তো আর কম হয়নি। এতদিন বিয়ে করলে নার্সারি পড়ুয়া বাচ্চা কাচ্চা থাকতো আমার। বাই দ্য ওয়ে, মেয়ে দেখতে কেমন জানিস কিছু? সুব্রতা পারছে না চেঁচিয়ে কান্না করতে। তানভীরের কথা শুনে তার ভীষণ কান্না পাচ্ছে, যাকে বলে ভয়ঙ্কর কান্না। তবুও নিজেকে সামলিয়ে বলল, শুনেছি দেখতে ভালো, পড়াশোনা শেষ, বাবা মায়ের 2 নম্বর মেয়ে। দেখিসনি তুই? আমার হবু বউকে তোর দেখা উচিত ছিল শুভ্র। শুভ্রতা এবার চেঁচিয়ে উঠল, দেখবো না তোর বউ, একবার সামনে আসুক। বটি চিনিস? ওইটা দিয়ে কেটে কুচি কুচি করে ফেলবো। শুধু তোর বউ না, তোকেও কুচি কুচি করবো। রাগ দেখিয়ে হনহন করে চলে গেল সুব্রতা। তানভীর সুব্রতার যাবার দিকে তাকিয়ে মুচকে হাসল। সে জানে কেন সুব্রতা রেগে আছে। সুব্রতাকে রাগাতে তার যে ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিসে খটকা লাগছে তার। তাকে না জানিয়ে তো বিয়ের আলাপ এই বাড়িতে হবার কথা নয়, তাহলে হঠাৎ কি হলো? তবে যাই কিছু হোক, সে তো বিয়ে কিছুতেই করবে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিল আবারও ল্যাপটপে। সুব্রতা সম্পর্কে তানভীরের ছোট চাচার মেয়ে। যৌথ ফ্যামিলি থাকায় একত্রে তাদের বসবাস। ছোট থেকেই সুব্রতার পেছনে লেগে থাকতো তানভীর। কিছু দরকার হলেই তার মনে আগে যে নামটি আসবে তা হলো সুব্রতা। সুব্রতাও তাকে যে মনে মনে ভালোবাসে জানে সে, কিন্তু সে চায় সুব্রতা পড়াশোনা করে নিজের পায়ে যখন দাঁড়াবে তখন সে নিজের মনের কথা বলবে। কিন্তু বেচারি সুব্রতা এসব মানতে নারাজ। পড়াশোনা তো তার বড় শত্রু। ড্রয়িং রুমে বসে আছে সুব্রতার মা বাবা, তানভীরের মা বাবা, সুব্রতার ছোট ভাই শুভ আর ছোট বোন শুভ্রা। তারা বিয়ের আলোচনা করছে। তাদের সমাবেশে অংশ নিল তানভীর। বাবার চোখের দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল, আমার বিয়ের জন্য নাকি পাত্রী খুঁজছ তোমরা? সুব্রতার মা বলল, কেন, তুই কি সন্ন্যাসী থাকবি? জানিস মেয়েটা কত সুন্দরী। আমার তো ইচ্ছে করছিল সাথে করে নিয়ে আসি, পুরোই রসগোল্লা। মায়ের কথা শুনে শুভ্রা মুখ ফুলিয়ে বলল, আমার আপু বেশি সুন্দর। আমার আপু রসগোল্লা, চমচম, ফুচকা, চটপটি, চকলেট, আইসক্রিম। সুব্রতার মা গরম চোখে ছোট মেয়ের দিকে তাকালেন। শুভ্রা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তানভীরের বাবা স্বাভাবিক কণ্ঠে বললেন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তোমার, ভুলে গেছো? ভুলিনি আব্বু। আমার বিয়ের বয়স কখন হবে, কিভাবে হবে, তোমাদের সেই নিয়ে চিন্তা করতে হবে না। বিয়ের সময় হলে আমি তোমাদের বলবো। আমার যে লজ্জা শরম খুব কম জানা আছে তোমাদের। এখন আপাতত বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তানভীর উঠে চলে গেল। এতক্ষণ সবাই মিলে বিয়ের প্ল্যান করছিল, এখন সব শেষ। তানভীর সব শেষ করে দিয়েছে। তানভীরের বাবা রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে রুমে চলে গেলেন। তানভীরের মাও ছুটল পিছু পিছু।
সুব্রতার বাবা হেসে বললেন, আমার কথাই ঠিক হলো তো? আগেই বলেছিলাম তানভীরের বিয়ে নিয়ে ভেবো না, সে এখন কিছুতেই বিয়ে করবে না। তোমরা কি ভেবেছিলে লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখবে, পছন্দ হলে কিছু একটা বলে তানভীরকে রাজি করে দেবে? তানভীর যে কেমন তোমরা জানো না, ওর কথাতেই সে অটুট। ছাদের এক কোণে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে শুভ্রতা। একটা মানুষকে সে ছোট থেকেই পছন্দ করে, সেই মানুষটিকে অন্য কারো সে কখনোই মানবে না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠেছে তার। পেছন থেকে তানভীর এসে এক হাত পকেটে রেখে মুচকি হেসে জিজ্ঞাসা করল, যেভাবে কান্না করছিস মনে হচ্ছে তোর বিয়ে। শোন, তোর মতো পেতনিকে এই তানভীর কখনোই বিয়ে করবে না। শুভ্রতা রাগ দেখিয়ে বলল, বয়েই গেছে তোমাকে বিয়ে করতে। আমি তো বয়ফ্রেন্ডের ছ্যাঁকা খেয়ে কান্না করছি, আজ আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তানভীর কিছু না বলে আকাশের দিকে তাকালো। নীল আকাশের সাদা সাদা মেঘের দিকে তাকিয়ে আছে সে। কতগুলো পাখি উড়ে যাচ্ছে তাদের খাবারে খুঁজে কিংবা নিজের বাসায়। গাছের ডালে বসে আছে দুটো পাখি, সাথে 4টা বাচ্চা। নিজেদের ঠোঁট থেকে বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে তারা। সুন্দর এই দৃশ্যটি তানভীরের মন কেড়ে নিল। সুব্রতা বেশ কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থেকে সেও তাকালো তানভীরের দৃষ্টি অনুসরণ করে। তার চোখেও ধরা পড়ল সেই মিষ্টি সুন্দর দৃশ্য। ছানাদের খাবার খাইয়ে দুই পাখি একত্রে এসে বসল আলাদা একটি দিকে। একজন আরেকজনের গায়ে ঠোঁট দিয়ে বিলি কাটছে। সুব্রতা ভীষণ লজ্জা পেয়ে তানভীরের দিকে তাকালো। না, এখনও তানভীর তাকিয়ে আছে। সুব্রতার লজ্জামাখা মুখ নিয়ে চলে যেতে নিলে তানভীর তার হাতটি ধরে কিছুটা গায়ের সাথে মিশিয়ে ফিসফিস করে বলতে লাগলো, হঠাৎ লজ্জা কেন পাচ্ছিস? দুটো পাখির মাঝে কি আমাকে আর তোকে মনে করেছিলি? অসভ্য লোক একটা, আমি কেন এমন ভাববো? আমি ভাবছিলাম 4টা ছানার মতো আমাদেরও ক্রিকেট টিম হবে, আমিও তাদের জন্য খাবার আনবো, তারপরে আমরাও। আমি কিন্তু কান্না করে দিব বলে দিলাম। কেউ আসলে ভীষণ বকা দিবে ভাইয়া, প্লিজ ছাড়ো। তানভীর ছেড়ে দিল। শুভ্রতা কিছুটা দূর যেতেই তানভীর আকাশের দিকে তাকিয়ে বলল, বিয়েটা ক্যান্সেল শুভ্র। শুভ্রতা যেন বিশ্বাসই করতে পারছে না। তার ইচ্ছা করছে তানভীরকে এই কারণে এসে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু দিতে, কিন্তু নিজেকে সংযত করে শুধু বলল, ও তো কেন হচ্ছে না বিয়েটা? তুমি তো রাজি ছিলে। হাসালি তুই। আমিও জানি, তুইও জানিস, আমাদের দুজনের মনের বাঁধন যে একত্রে। তবুও অভিনয় করে কি জানতে চাস? ভালোবাসার কথা বলবো যেদিন তুই আমার কথা মতো পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট নিয়ে আমার সামনে দাঁড়াবি, সেদিন তোকে মনের সব কথাই বলবো। এখন শুধু জেনে রাখ মাধবীলতা, তুই এই তানভীরের শুভ্রতা। শুভ্র, তুই বড্ড খারাপ। আগের মতো আমাকে আর ভালোবাসিস না, এমনকি আদরও করে দিস না এখন। তানভীরের এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল শুভ্রতা। আদর শব্দটি শুনে তার চোখ চড়ক গাছ। মানুষ কতটা নির্লজ্জ হলে একজন মেয়ের সামনে এ ধরনের বাক্য উচ্চারণ করতে পারে, তানভীরকে না দেখলে জানতো না শুভ্রতা। তানভীর ভাইয়া, তুমি ঠিক আছো তো? জ্বর কমেনি এখনো তোমার? আমাকে কি সব আবল তাবল বলছো? তানভীর শুভ্রতার রুমে ঢুকল। এলোমেলোভাবে সে পা এগিয়ে দিচ্ছে, তার মানে এখনও তার জ্বর কমেনি। শুভ্রতা জোরে শ্বাস ছেড়ে খাট থেকে নেমে তানভীরের হাত ধরতেই তানভীর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, লাগবে না তোর আদর। লজ্জা করছে না একজন ছেলের হাত ধরতে? বাসায় বাবা ভাই নেই তোর? ছেলে দেখলেই লুচুগিন্নি শুরু হয়ে যায় তোর, তাই না? শুভ্রতা এবার মুখ হা করে তাকিয়ে আছে তানভীরের দিকে। কি বলে এই ছেলে? সত্যি জ্বরে মাথাটা গেছে ওর। অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল, কি চাই তোমার? ঝটপট বলে ফেলো, আমার প্রচুর কাজ আছে। তোমার আম্মু আর আমার আম্মু তো তোমাকে দেখাশোনা করার জন্য চাকরানি করে রেখে গিয়েছে আমাকে। খাটের ওপরে পা দুলিয়ে বসলো তানভীর। বাচ্চাদের মতো মুখ করে বলল, আদর লাগবে আমার। আগে যেভাবে আদর করতি আজও সেভাবে আদর করবি, ওকে? ভাই তুমি যাও তো, মাথায় রাগ উঠাবে না। কোন জন্মে আমি তোমাকে আদর করছি বলো তো? গাল ফুলিয়ে তানভীর বলল, আমি যখন স্কুল থেকে বাসায় ফিরতাম তখন আমাকে দেখেই দৌড়ে এসে কোলে উঠে বলতি, তানু ভাইয়া চকলেট এনে তো দাও চকলেট।
তখন তো চকলেট দেওয়ার সাথে সাথে দুগালে হাজারটা চুমু দিতে, কিছু বলিনি আমি। শুভ্রতা তানভীরের কথা শুনে মাথায় হাত দিয়ে বসল। সেই 19 শতকের কথা এখন বলছে। ছোট থাকাকালীন বাচ্চা ছিল, বড় ভাই চকলেট দিয়েছে, খুশিতে কিস দিয়েছে। এখন সমস্যা কোথায়? কিন্তু তানভীরও নাচরবান্দা, সে আদর না নিয়ে এক পাও বের হবে না। শুভ্রতা মুখ কাদো কাদো করে বলল, ভাইয়া দেখো, তখন আমি খুব ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন এমন করতে নেই। তাছাড়া যখন তোমার হুঁশ ফিরে আসবে তখন তুমি নিজেই বীর পুরুষ হয়ে যাবে। হুম হুম, আমার আদর চাই মানে চাই। শুভ্রতা পড়ল ভীষণ ঝামেলায়। বাসায় তারা দুজন বাদে আর কেউ নেই। তানভীর ও শুভ্রতার ফুপুর মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তার জন্য তাদের দুজনের মা সেখানে গিয়েছে, তাদের দুজনের বাবা অফিসে। তানভীরের জ্বর থাকাতে তাকে বাসায় দেখে রাখার জন্য শুভ্রতাকে রেখে গেছেন। কিন্তু শুভ্রতা বুঝিনি জ্বরের ঘোর এতখানি বাড়াবাড়ি হবে। তানভীরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে কিস করলে যখন তোমার হুঁশ আসবে তখন কি আমাকে আস্ত রাখবে? কাঁচা গিলে খাবে। কিন্তু এখন তোমাকে ঠিক করার জন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? ভাবতে ভাবতে শুভ্রতার মাথায় বুদ্ধি আসলো। তানভীরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। শান্ত বাচ্চাদের মতো তানভীর বিছানায় শুয়ে পড়ল। শুভ্রতা তানভীরের চুল টেনে দিচ্ছে, বিলি কেটে দিচ্ছে। তানভীর চোখ বন্ধ করে বলল, আমাকে আদর না দেওয়ার জন্য তোকে একটা শাস্তি দেব শুভ্র। ভ্রুকুচকে জিজ্ঞাসা করল শুভ্রতা, কি? যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি। নয়, হ্যাঁ। তো আমি ঘুমাচ্ছি, তুই মাথার চুলগুলো টেনে দে। শুভ্রতা ভালো মেয়ের মতো তানভীরের মাথার চুল বিলি কেটে দিল। 20 মিনিট পর দেখলো তানভীর ঘুমিয়ে আছে, তাই বিছানা থেকে উঠতে যাবে। সেই সময় তানভীর তার হাত খপ করে ধরে বলল, উঠলেই মায়ের হবে, মায়ের। শুভ্রতা রাগে ফিসফিস করে বলল, একেই বলে যাতে মাতাল তালে ঠিক। ঘুমিয়ে আছে, কিন্তু আমাকে শাস্তি দেওয়ার চিন্তা মাথা থেকে সরেনি। জল্লাদ লোক একটা। বেশ কিছুক্ষণ পর দেখলো তানভীর গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্রতা উঠতে গিয়েও থেমে গেল। নিজের অজান্তে তানভীরের ঠোঁটে তার ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে নিজেই বেশ লজ্জা পেল। লজ্জায় সেখানে দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে গেল। মুচকি হেসে বলল, তোমার প্রেমের মোহে অন্ধ আমি, তোমাতেই আচ্ছন্ন আমি। তোমাকে দেখলে এই মন হয় ব্যাকুলতা। এই শুভ্রতা শুধু তানবীরের শুভ্রতা। ঘাড়ে কারো কোমল স্পর্শ পেয়ে চমকে উঠল তানভীর। এই ভোর সকালে তার রুমে আসার সাহস কারো নেই, তাহলে কে তাকে স্পর্শ করলো? ভাবতে ভাবতে মাথাটা ঘুরালো সে। একটা ছায়া দেখতে পেল। ছায়াটা একজন নারীর। ফ্যান এবং এসির বাতাসে মেয়েটির ওড়না এবং চুল উঠছে। মেয়েটি হয়তো লুকানোর চেষ্টা করছে, কিন্তু তানভীরের চোখে লুকিয়ে থাকাটা দায়। বিছানা থেকে উঠে চুপচাপ লাইট অন করতেই মেয়েটি ভয়ে পর্দার আড়ালে লুকানোর চেষ্টা করল। তানভীর ভারী কণ্ঠে বলে উঠল, লুকানোর দরকার নেই, এই সাত সকালে কেন আসছিস সেটা বল। কোনো সারা শব্দ আসলো না। তানভীর এইবার বিরক্তি হয়ে রাগী দৃষ্টি এবং ঝাঁকালো কণ্ঠে আবারও বলল, শুভ্রতা, সমস্যা কি তোর? একবার ডাকলে কানে যায় না? নাটক করতে ভীষণ ভালো লাগে নাকি? আমার হাতে থাপ্পড় তোর ভীষণ ফেভারিট? আড়াল থেকে বের হয়ে আসলো শুভ্রতা। বিভিন্ন রং মিশ্রিত ওড়না, লাল হলুদ বল, ছোট ছোট গাছের পাতা, জর্জেট কিংবা কাতান হবে ওড়নাটা। সেই ওড়নায় হাত পেঁচিয়ে আস্তে করে বলল, তুমি জানলে কিভাবে আমি আসছি? তোর বুঝতে হবে না, এখন বল কেন আসছিস? শুভ্রতা মুখটা মলিন করে বলল, আমার দিকে তাকাও, একদম পা থেকে মাথা পর্যন্ত। দেখো তো কিছু বুঝতে পারো কি না? রেগে গেল তানভীর। সাত সকালে এটা কি ধরনের অসভ্যতা? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে বলল, তোকে দেখার কি আছে? 20 বছর ধরেই তো দেখেই আসছি। পিচ্চিকাল থেকে তো আমার কোলে থেকেই তো বড় হয়েছিস। এখন পিঠে পাখা গজিয়েছে, পরি হয়ে গেছিস?
ডানাকাটা পরি নাকি হুর পরি নাকি অস পরি? বল, কি দেখবো তোকে? সুব্রতা মুখ কালো করে প্লাজোটা একটু ওপরে তুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এই নূপুর দেখতে বলেছিলাম, তুমি যে কিনে দিয়েছিলে, তাই তো সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে আসছি। ভাবছিলাম তুমি খুশি হবে। তানভীর শুভ্রতার পায়ের দিকে তাকালো, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, দেখেছি, ভালো মানিয়েছে। তো সকালে দেখানোর কি দরকার ছিল? একটু পরেই তো দেখানো যেত। এটা মূল্যবান কিছু নয় যে চলে যাবে। আরও কিছু বলার না থাকলে বের হ রুম থেকে, আমি ঘুমাবো। সুব্রতা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টিতে ভিজবে তানবীর ভাইয়া? আমার খুব ইচ্ছা করছে সকালের বৃষ্টিতে তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করতে। পাগল হয়ে গেছিস তুই? এই সাত সকালে বৃষ্টিতে ভিজলে মানুষ পাগল বলবে। তাছাড়া জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি বিনা দাওয়াতে চলে আসবে। এসব আজে বাজে ইচ্ছা বাদ দিয়ে ঘুমা, নয়তো একা ভিজতে থাক। আমার এত শখ নাই। সুব্রতা মন খারাপ নিয়ে তানভীরের রুম থেকে বের হয়ে পড়ল। তার বড্ড কান্না পাচ্ছে। একটু ভালো করে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তার ইচ্ছার কি কোনো দাম নেই? সেদিন রাত 3টায় তাকে ঘুম থেকে উঠিয়ে কোলে নিয়ে বৃষ্টিবিলাস করছিল তানভীর। সেদিন তো সে তানভীরকে কিছু বলেনি, তাহলে আজ কেন তানভীর তার সাথে রাগারাগি করল? শুভ্রতা মনে মনে সিদ্ধান্ত নিল আজকের পর থেকে সে তানভীরের কোনো কথাই শুনবে না, তার কোনো ইচ্ছা সেও রাখবে না। তাহলে বুঝবে তানভীর কষ্ট কাকে বলে। একা একা ছাদে চলে গেল শুভ্রতা। চোখ বন্ধ করে আকাশপানে মুখ রাখল। বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। ঠোঁটের কোণায় জমেছে বৃষ্টির পানি, আর তা গড়িয়ে নিচে পড়ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর। গানটা সুব্রতার কানে আসতেই দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখে রাগে তার ভীষণ কান্না পাচ্ছে। এক প্রকার রাগ কন্ট্রোল করতে না পেরে পা থেকে নূপুর জোড়া খুলে ছুঁড়ে মারল তানভীরের উপর। তানভীর ভাবেনি শুভ্রতা এমন একটি কাজ করবে, তবে মনে মনে খুশি হয়েছে সে, কারণ রাগ উঠলে তা দমিয়ে না রেখে ঝেড়ে ফেলতে হয়, তাহলে মন থাকে ফ্রেশ। আমার প্রতি রাগ হয়েছে তোর? একদম কাছে আসবে না, খুন করে ফেলবো। জল্লাদ অসভ্য লোক একটা। সেদিন রাত করে আমাকে ঘুম থেকে উঠিয়ে বৃষ্টিতে ভিজতে বলেছিলে, আমি কিছু বলেছিলাম তোমাকে? না, কিছুই বলিনি। আর আজকে তুমি কি করলে? শালা মির্জাফর, আর একবার আসিস, দেখিস তোর পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। শুভ্রতার থেকে 2 ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে তানভীর। মুখটা তার গম্ভীর। শুভ্রতা বুঝতে পারছে না এখন তার সাথে কি ঘটবে। তানভীর কি তাকে মারবে? মারতেও পারে, যে অসভ্য ছেলে। কিন্তু তানভীর তা না করে শুভ্রতার 2 হাতে হাত রেখে বলল, সরি, আসলে ঘুম থেকে উঠিয়েছিস তাই রাগ করে বাজে বকে ফেলেছি। আচ্ছা, খুব কষ্ট পেয়েছিস তুই? শোন, কষ্ট পেতে হবে না। তুই আমার কাছে কালো শাড়ি গিফট চেয়েছিস না, আজকে তোকে কিনে দেব। খুশি এবার? গাল ফুলিয়ে শুভ্রতা বলল, নো। তাহলে কি করতে হবে? কান ধরে উঠবস করতে হবে। কি? কানে ধরো, নয়তো নো ক্ষমা। শুভ্রতার মন ভালো রাখার জন্য তানভীর কানে ধরে উঠবস করল। শুভ্রতা খিলখিল করে বাচ্চাদের মতো হাসতে লাগলো। তানভীর সেই হাসির দিকে এক নজরে তাকিয়ে আছে। হইছে হইছে, আর উঠবস করতে হবে না। হুম, তোর মুখে সে জাদুকরি হাসি দেখার জন্য বারবার কানে ধরে উঠবস করতে পারি। শুভ্রতা ভীষণ লজ্জা পেল। লজ্জায় মুখটা নিচু করতেই পায়ে স্পর্শ পেয়ে কেঁপে উঠল। পায়ের দিকে তাকাতেই দেখল তানভীর তার পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। তানভীর শুভ্রতার দিকে তাকিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলল, এইখানে পা রাখ। ছি, তুমি আমার বড়, তার উপরে ভাইয়া, পাপ হবে আমার। ভাইয়া বললে গলা চেপে ধরে খুন করে ফেলবো। তাছাড়া আমি বলছি পা রাখতে আমার হাঁটুর ওপরে, সো তোকে রাখতেই হবে। বাধ্য মেয়ের মতো শুভ্রতা তানভীরের হাঁটুতে পা রাখল। আদরের সহিত শুভ্রতার পায়ে নূপুর পরিয়ে দিল তানভীর। আকাশ থেকে ঝরছে বৃষ্টি।
সেই বৃষ্টিতে দুজন ভালোবাসার মানুষ একত্রে আছে। একজন ভালোবাসার মানুষের দিকে অবাক চাহনি নিয়ে আরেকজন ভালোবাসার মানুষের পায়ে নূপুর পরাতে। নূপুর পরিয়ে দিয়ে তানভীর উঠে দাঁড়ালো। সুব্রতার হাতজোড়া তার দুহাতে মুষ্টিবদ্ধ করে অদ্ভুত চাহনিতে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, ভালোবাসবো যেভাবে, শাসনও করবে সেভাবে। মারতে ইচ্ছে করলে মারব, আদর করতে ইচ্ছে করলে করব। তুই যেমন আমাকে নিয়ে ভাবিস, আমিও ভাবি। তোর চঞ্চল মুহূর্ত আমাকে ভীষণভাবে টানে, তোর শান্ত মুহূর্ত আমাকে অস্থির করে তোলে, তোর রাগী ভাবটা আমাকে ভয় পাওয়াতে সক্ষম করে, তোর কান্নামাখা মুখটি আমার মনকে অশান্ত করে তোলে। তোর আবদার আমাকে এক ধরনের শক্তি যোগাতে সাহায্য করে। তোর আবদার রক্ষা করার জন্য বিচলিত হতে ভীষণ ভালো লাগে। তোর খোলা চুলের নেশায় বারবার আবদ্ধ হতে ইচ্ছা করে। এক কথায় তোর মাঝেও আবদ্ধ থাকতে চাই আমি। তোর সীমান্ত ছাড়া অন্য কোথাও যেতে চাই না। তোর মাঝেই আমার অস্তিত্ব। সুব্রতা হতবাক হয়ে গেল, মৃদু হেসে বলল, আমার মাঝেই তোমাকে থাকতে হবে। যদি কোনোদিন অন্য কোনো সীমান্তের কথা ভাবো, তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। জানো না, সুব্রতা যেমন তানবীরকে চাই, ঠিক তেমনভাবেই তানবীরের সুব্রতা হয়ে আমি থাকতে চাই। এই সুব্রতা, তুই হঠাৎ শাড়ি পরলি কেন? জানিস তোকে একদম বইয়ের মতো লাগছে। এখন তোকে যদি আমার বাইকে চড়িয়ে ফুপির বাসায় নিয়ে যাই, পুরো রাস্তাঘাটের মানুষ বলবে, দেখ ছেলেটা বউ ঘাড়ে করে নিয়ে ঘুরছে। আমাকে বদনাম করার জন্য তুই শাড়ি পরেছিস, তাই না? সুব্রতা যেন আকাশ থেকে টপ করে মাটিতে পড়ল, কারণ একটু আগেই তানভীর এসে বলে গেছে তাকে কালো শাড়ি পরতে। কারণ আজ নাকি তার ফুপির বাসায় কাজিনরা কালো রঙের মেলা নিয়ে বসেছে। ছোট থেকে বড় সবাই আজ কালো রং শরীরে ধারণ করেছে কিংবা করবে। সেই হিসেবে আজ সুব্রতাও তানভীরের কথা অনুসারে কালো শাড়ি পরেছে। কিন্তু এ কি হলো? যখন সে তানভীরের রুমে এসে ডাকতে যাবে, তখনই তানভীর রেগে গিয়ে তাকে যা ইচ্ছে তাই বলতে লাগলো। আজব তো, একটু আগেই তো বলে আসলে। শুভ্র, তোকে যে কিছুদিন আগে কালো শাড়িটা কিনে দিয়েছিলাম, সেটা আজ পরবি। তুমি তো দেখছি দুমুখো সাপ, কখন কি বলো বোঝা মুশকিল। তানভীর বিড়বিড় করে বলতে লাগলো, তখন কি জানতাম তোকে এত সুন্দর দেখাবে? জানলে তো রুম থেকে বের হতেই দিতাম না। তানভীরের কথা বুঝতে না পেরে সুব্রতা জিজ্ঞাসা করলো, কি বললে তুমি? বোরকা আছে না, ওইটা পরে বের হ। ফুপির বাসা তো সামনেই, তাছাড়া তোমার সাথেই তো যাব। এই জন্যই তো বোরকা পরে বের হবি। রাস্তায় যদি আমার গার্লফ্রেন্ড দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তবে হ্যাঁ, বোরকা পরে গেলে ভাববে হয়তো বড় কাউকে নিয়ে যাচ্ছি। সো তুই বোরকা পরে যাবি। রাজ্যর বিরক্তি ও রাগ নিয়ে শুভ্রতা নিজের রুমে চলে গেল। আধা ঘন্টা পর বের হয়ে আসতেই তানভীর ভ্রু কুঁচকে রাগে চোখে তাকিয়ে বলল, চাচির বোরকা কই, ওইটা পরে আই। সুব্রতা এবার রাগে কষ্টে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না করতে লাগলো। কান্নার জন্য কি বলছে তাই বোঝা যাচ্ছে না। তবে তানভীরকে যে সে বকছে তানভীর ভালোই জানে। মৃদু হেসে বলল, যাবি না? তোমার সাথে যাব না। তাছাড়া গিয়ে কি লাভ, অর্ধেক আনন্দ তো শেষ। তিশা আপু ফোন দিয়ে বলেছে তারা অর্ধেক আনন্দ করে ফেলেছে। সাদাত ভাইয়া সবার জন্য এত গিফট এনেছে, ট্রিট দিয়েছে, গান গেয়েছে, নেচেছে, অনেকক্ষণ আড্ডা দিয়ে নাকি এখন চলে গেছে। আজ নাকি ভাইয়াকে অনেক সুন্দর লাগছিল, কালো পাঞ্জাবিতে একদম হিরো হিরো। আমি তো ভাইয়ার সাথে মিট করার জন্যই যেতে চেয়েছিলাম, এখন তো সে চলে গেল। তোমাকে ইচ্ছে করছে পচা ডিম ভাজি করে খাওয়ানোর জন্য। সুব্রতার কথা শুনে তানভীর মনে মনে বেশ রেগে গেল। শাহাদতকে দেখার জন্য সুব্রতা যেতে চাইছিল, এজন্যই এত সেজেছে সে। শাহাদতকে না দেখেই হিরো বলছে, কই একদিনও তো আমাকে বলেনি তানভীর ভাইয়া তুমি দেখতে একদম হিরোদের মতো। ভালোই হয়েছে যেতে পারিস নাই। যদি ওই ছেলের আশেপাশে দেখতাম, পা আর হাত কেটে 3 রাস্তার মোড়ে বসিয়ে রেখে আসতাম। ফাজিল মেয়ে কোথাকার। আর তিশারে তো এখনই গিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছা করছে। শয়তান মহিলা, সরি মেয়ে, কত বড় সাহস সুব্রতার মাথায় শাহাদত নামক বিলাতি বান্দরের নাম প্রবেশ করাই। আর যদি ওর ওয়াইফাই লাইন না কাটছি, ওহ সরি,
বয়ফ্রেন্ডের নাম বাসায় না বলছি তাহলে আমার নামও তানভীর না। তিশা, তোর বিয়ে দিব ওই বিলাতি বান্দরের সাথে। ওয়েট, আসতেছি। তানভীর মনে মনে ঝুড়ি ঝুড়ি বকা দিয়ে সুব্রতাকে রেখেই চলে গেল ফুপির বাড়ি। তিশা ওর ফুপির বড় মেয়ে। শাহাদত হলো তিশার দুঃসম্পর্কের আত্মীয়। সুব্রতা এখনো ঠাঁই মেরে বসে কান্না করছে। হঠাৎ কান্না থামিয়ে সামনে তাকাতেই দেখল তানভীর নেই। চোখের পানি মুছে এদিক ওদিক তাকালো, না, কোথাও নেই। দরজার দিকে চোখ পড়তে দেখল দরজা খোলা। রাগে এখন তার মাথা ফেটে যাচ্ছে। শেষমেশ কিনা তাকে নিয়ে গেল না। বজ্জাত জল্লাদ বাজে লোক একটা, আমাকে নিয়ে গেল না শেষ পর্যন্ত। বুঝতে পারছি তোর আমাকে নেওয়ার ইচ্ছা মোটেও ছিল না। আমার সময় নষ্ট করার জন্য এসব করছিস। যা ভাগ, বদদোয়া দিলাম। তোর গার্লফ্রেন্ড যেন টাকলু হয়, তোকে যেন সারা দিন মায়ের উপর রাখে। 100টা ব্রেকআপ যেন হয় তোর। মেয়েদের হাতে প্রতিদিন 1000টা থাপ্পড় যেন গালে পড়ে। বিয়ের পর তোর বউ হবে চুন্নি, যে কিনা সারা দিন তোর পকেট থেকে টাকা চুরি করবে। হতচ্ছাড়া। সুব্রতা রাগে গজগজ করতে করতে বোরকা খুলে শাড়ি পরেই বের হয়ে গেল। সে একাই যাবে ফুপির বাসায়। 11:30। সোনালি রঙের রোদ এসে মুখে পড়ছে সুব্রতার। তবে রোদের কোনো তেজ নেই। ভালোই লাগছে তার। মৃদু বাতাস খোলা চুলগুলো হালকা টাচ করছে। নুপুরের শব্দে সুব্রতা পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ এই পথ চলার সঙ্গী হিসেবে নুপুর তার পায়ে রয়েছে। রিকশার জন্য দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু রিকশার কোনো চিহ্ন নেই। মুখটা আধা রাতের অন্ধকারের মতো হতে লাগলো তার। রাগের বশে রাস্তায় পড়ে থাকা একটা ছোট্ট পাথরকে পা দিয়ে লাথি মেরে কিছুটা দূরে সরালো। পাথরটা হয়তো লাথি খেয়ে সুব্রতাকে অভিশাপ দিয়েছে, তা না হলে এই রাস্তায় তার শাড়ির কুচি হয়তো খুলতো না। রাগে কষ্টে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। রাস্তা ফাঁকা বলে কোনো মতে কুচি ঠিক করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। লক্ষ্য একটাই, যেভাবে হোক ফুপির বাসায় সে যাবেই। কোনো মতে হাঁটছে সে। হঠাৎ একটা বাইক এসে দাঁড়ালো তার সামনে। বাইকে থাকা লোকটিকে দেখে চোখটা সরিয়ে অন্যদিকে ঘোরালো, কারণ বাইকে চড়ে তানভীর এসেছে। সুব্রতার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। রাগের বশে চলে গিয়েও সুব্রতাকে একা ফেলে এসেছে বলে আবার চলে আসে সে। আর রাস্তাতেই দেখা মিলে সুব্রতার। সুব্রতার শাড়ির হাবভাব দেখে ছোট্ট করে একটা শ্বাস ছেড়ে বলল, উঠে বস। কে ভাই আপনি? রাস্তাঘাটে মেয়ে দেখলেই বাইকে উঠানোর ঠান্ডা, তাই না? মানুষজনটাকে গণপিটুনি খাওয়ার ইচ্ছা না থাকলে বিদায় হন। নাটক না করে উঠে বস। তোর বিলাতি বান্দর, সরি, শাহাদত ভাই এখনো আছে, তোর জন্য ওয়েট করতেছে। মিথ্যা বললে বিয়ে হবে না। ওকে ফাইন, তো যেতে হবে না, আমি আবার চলে যাচ্ছি। সুব্রতা ভাবল তার পক্ষে এখন হেঁটে যাওয়া সম্ভব নয়, কারণ শাড়ি যে অবস্থা, মানসম্মান যে কোনো জায়গায় যেতে পারে। তাই ছটফট করে উঠে পড়ল বাইকে। ঠোঁট বাঁকিয়ে হাসল তানভীর। এই মেয়েকে কখনো সোজাভাবে কথা বলে রাজি হয়নি, কিন্তু উল্টো কথা বললেই রাজি হয়ে যায়। ফুপির বাসা থেকে অনেক দূরে চলে গেল তানভীর। সুব্রতা চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি আমরা? কাশফুল দেখতে যাবি? ছবি তুলে দিব। সত্যি? হুম। ওকে, কিন্তু শাড়ি? সামনে রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে হালকা খাবার খাবো, আর তুইও ওয়াশরুমে গিয়ে ঠিক হয়ে আসিস। আজ রাত 8টা পর্যন্ত ঘুরবো আমরা। তানভীরের কথা শুনে সুব্রতার খুশি আর কোথায় থাকে। খুশিতে মনে হচ্ছে বাইক থেকে নেমে ডান্স করবে সে। পাহাড়ের চূড়ায় উঠল দুজন। সাদা মেঘের ভেলার মতো কাশফুল দুলছে, একবার ডানে আরেকবার বামে, যেন তারা তানভীর এবং সুব্রতাকে স্বাগতম জানাচ্ছে তাদের সাথে মিট করেছে বলে। সুব্রতা দৌড়ে কাশফুলের ভেতরে গিয়ে চেঁচিয়ে উঠল, তানবীর ভাইয়া, এদিকে আসো, আমি পোজ দিচ্ছি। পিক তোলো ঝটপট। কালো শাড়িতে সাদা ফুলের রাজ্যতে ভালোই লাগবে আমাকে, তাই না? কচু লাগবে তোকে, ফাজিল। সুব্রতার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিভিন্ন পোজ দিতে লাগলো। অনেকগুলো ছবি তুলল সুব্রতা। তানভীর মনে মনে বিরক্ত নিয়ে বলতে লাগলো, শালি, একটাবার আমাকে ডাক, দুজন ছবি তুলি। একা একাই 1000টা ছবি তুলে ফেলেছে। তানভীর বুঝল
শুভ্রতা তাকে ছবি তোলার জন্য ডাকবে না, তাই নিজেই শুভ্রতাকে ধমক দিয়ে বলল, তুই একাই তুলবি সব, আমি তুলব না। বারণ কে করেছে? শুভ্রতা কাশফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কমলা রং ধারণ করা সূর্যের দিকে। কিছুক্ষণের মাঝেই সূর্য রক্তিম হয়ে উঠবে। পাখিরা দ্রুত ডানা মেলে উড়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো স্পর্শে চোখ বন্ধ করে মৃদু হেসে বলল, কি হচ্ছে এটা? শুভ্রতার কথায় পাত্তা না দিয়ে ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলল, তোকে এত শাস্তে বারণ করছি না আমি? আমার কথা অমান্য করে সেজেগুজে রাস্তা দিয়ে হাঁটছিলি তুই। ইচ্ছা করতেছে এখনই তোকে খুন করে ফেলি, কিন্তু আমার বাচ্চা কাচ্চার কথা ভেবে পারছি না। চাই না আমার বাচ্চা কাচ্চাগুলো মাহারা হয়ে যাক। তানভীরের কথায় ঠোঁট কামড়ে পিটপিট চোখে তাকালো শুভ্রতা। তার মাথায় তানভীরের কথাটা ঠিক ক্লিয়ার হলো না। আমি মারা গেলে বাচ্চা কিভাবে হবে? শুভ্রতার একটি বাক্যতে হাসতে লাগলো তানভীর, যাকে বলে ভয়ানক হাসি। রাগ এবং অভিমান দুটোই শুভ্রতাকে ঘিরে ধরল। সামান্য একটা বাক্যতে কেউ এত হাসতে পারে? অভিমানে কিছুটা দূরে সরে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলল তানভীর। নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি প্রেমের আসক্তি চাই না, আমি চাই প্রেমের পূর্ণতা। কিন্তু বারবার কেন আসক্তি হই? আসক্তি নামক ঝামেলাটা দিন দিন আমার পিছনে ধাওয়া করছে। এই যেমন তোর চোখ দেখে হঠাৎ করেই আসক্তি হয়ে পড়ি, তোর ঠোঁটজোড়া যেন আমার বারবার কাছে আহ্বান করে, তোর কণ্ঠ যেন বারবার আমাকে বলে বেড়াই, তোর কালো লম্বা চুলগুলো আমার নেশা জাগিয়ে তোলে। এক কথায় আমার শরীরের প্রতিটি অংশ বলে বেড়াই, শুভ্রতার প্রতি তুই বড্ড আসক্ত। আসক্ত কিন্তু ভালো নয়। শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে রাখল। এই মানুষটার প্রতিটি কথা ওর কাছে জাদুর মতো লাগে। কারো কণ্ঠ এত জাদুময় হতে পারে হয়তো তার জানা নেই। হতে পারে মানুষটিকে সে ভীষণ ভালোবাসে, সেই কারণেই মানুষটির সব কিছু তার ভালো লাগে। এখন যদি পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাও তার সামনে দাঁড়ায়, তাহলে সে চোখ বুঝে এক বাক্যই বলবে, তানভীরের কাছে এই ছেলে কিছুই না। এই কারণেই হয়তো তানভীরেরও মনে হয় শুভ্রতার মতো সুন্দরী আর একটাও নেই। শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল, শুভ্রতার নামের পাশে তানভীর নাম ছাড়া অন্যান্য নাম দেখতে যেমন খারাপ দেখায়, তেমনি তানভীর নামের পাশে শুভ্রতা নাম ছাড়া অন্য নাম মানায় না। আমাদের এই দুজনের গল্পটা ছোট গল্প হয়ে থাকুক। টেনে টুনে উপন্যাস করার কি প্রয়োজন? কিছু কিছু গল্প ছোটই মানায়। ভালোবাসা একটি আদম্য শক্তি, যার কোনো দৈর্ঘ্য, গভীরতা বা ওজন নেই। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভীষণ অবাক শুভ্রতা। এই গরমে এখনও সে থরথর করে কাঁপছে। ঠোঁটজোড়া ভিজিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তটা ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কি হয়ে গেল তার সাথে? মনে হলেই বুকটা বরাবর কেঁপে উঠছে তার, শ্বাস বন্ধ হবার উপক্রম। এখনও নিজের ডান হাতের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলেও বিস্ময়ের অভাব নেই। তার ইচ্ছে করছে কান্না করতে, যে সে ধরনের কান্না নয়, আকাশমাটি কাঁপিয়ে তোলার মতো কান্না, যাকে বলে ভয়ানক কান্না। ধীরে ধীরে ধীরগতিতে বৃদ্ধি পেতে লাগলো কান্না। অবশেষে কান্নার ক্রোশ দূর থেকে দূরে পৌঁছানোর জন্য চিৎকার করে উঠল সে। শুভ্রতার রুম থেকে চিৎকারের শব্দ শুনে দৌড়ে রুমে আসলেন শুভ্রতার মা এবং বড় মা, অর্থাৎ তানভীরের মা। বাড়ির বড় মেয়েকে ফ্লোরে হাত পা ছড়িয়ে রাখতে দেখে কিঞ্চিত অবাক হলেন, কিন্তু যখন রুমের চারপাশে চোখ বোলালেন তারা, তখনই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো রুম জুড়ে তোলার বসবাস। ফ্যানের বাতাসে তুলাগুলো উড়াউড়ি শুরু করে দিয়েছে। টেডির উপরের অংশ কেটে কুচি কুচি করে ফ্লোরে ছড়িয়ে রেখেছে। শুভ্রতার বড় মা চোখ দুটো বড় বড় করে ফেললেন রুমের অবস্থা দেখে। অস্বাভাবিকভাবে দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুভ্রতার দিকে। এই মেয়ের পক্ষে যে এই অঘটন করা কিছুতেই সম্ভব নয় ভালো করেই জানেন উনি। তাহলে কে করেছে এই কাজ? ভাবতে ভাবতেই প্রশ্ন ছুড়ে মারলেন উনি। এইসব কিভাবে হলো? কে করেছে? বড় মায়ের আহ্লাদী কণ্ঠে শুভ্রতার কান্না এবার আকাশ ছুঁয়ে দিল। চিল্লিয়ে কাটকাট গলায় বলতে লাগলো, তানভীর ভাইয়া আমার পুচুকে খুন করেছে বড় মা। তোমার ছেলেকে আমি এক্ষুনি খুনের অভিযোগে থানায় পাঠাবো।
দেখো, আমার প্রচুর নিথর তুলো এবং উপরের অংশটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। আমি এইভাবে ওকে আর দেখতে পাচ্ছি না বড় মা। শুভ্রতার এমন ভয়ানক কথাবার্তা শুনে ভীষণ বিরক্ত হলেন শুভ্রতার মা। ওনার মতে তানভীর একদম ঠিক করেছে। এই টেডি পাওয়ার পর থেকেই শুভ্রতা চেঞ্জ হয়ে গেছে। সকালে খাবার খাবে পুচুকে কোলে নিয়ে, পুচুর মুখে খাবার তুলে দেবে, ওয়াশরুমে গেলেও এটাকে নিয়ে যাবে, ঘুমাতে গেলেও সাথে নেবে, টিভি দেখতে বসলেও জিজ্ঞেস করবে পুচু এটা দেখবি। অর্থাৎ 24 ঘন্টা সে পুচু নামক টেডি নিয়ে পড়ে থাকে। অন্য কারো প্রতি তার কোনো হুঁশ নেই। মানুষ যদি তার সামনে মরেও যায় সে বলতে পারবে না। পুচুকে নিয়ে বাসার সবাই ভীষণ বিরক্ত। খেলবে ভালো কথা, কিন্তু ওভারটেক করার কি আছে। অতপর মেয়ের পাগলামো কমবে বলে শুভ্রতার মা বেশ খুশি। তানভীরকে নিজে হাতে আজ সিঙ্গারা বানিয়ে খাবেন বলে ঠিক করেছেন উনি। শুভ্রতা বড় মা এবং মায়ের মুখের দিকে তাকালো। তাদের মনে কি চলছে বুঝতে না পেরে এবার জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরে আমার পুচু রে, তোর কি হয়ে গেল রে? তোর এই মা তোকে ছাড়া কিভাবে থাকবে রে? ওরে আমার 7 রাজার মানিক রে, তুই কেন আমাকে রেখে চলে গেলি রে? তোর দেহের সতেজ তুলোগুলো আমার চোখের সামনে ওড়াউড়ি করছে রে। তোর সুন্দর মুখের আদলটা এখনো আমার সামনে পড়ে আছে রে। তোকে যে খুন করছে তাকে আমি পুলিশে দিব। আমার পুচু রে, আমি এক্ষুনি থানায় গিয়ে মার্ডারের জিডি করবো রে। আমার এত বড় ক্ষতি যে করছে তাকে আমি শান্তিতে থাকতে দেব না রে পুচু। শুভ্রতার মা এবার রেগে গিয়ে থাপ্পড় বসালেন মেয়ের গালে। রক্তিম চোখে এবং কঠিন কণ্ঠে বলে উঠলেন, তানভীর ঠিক করেছে। পুতুল কি আর কোনো মানুষের নেই? পৃথিবীতে কি তোর একাই আছে পুতুল? আদিক্ষেতা করার একটা লিমিট আছে, আর তুই সেই লিমিট ক্রস করে ফেলেছিস। আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তুই এই পুতুল নিয়ে থাকতে থাকতে কোনোদিন না কোনোদিন পাগল হয়ে যাস। ভাগ্যিস তানভীর বাঁচিয়েছে আমাদের। আর কান্না করবি ভালো কথা, কি সব রে করছিস? এখন কি কান্না কিভাবে করতে হয় শিখাতে হবে নাকি? গুগল সার্চ দিয়ে দেখ কিভাবে কান্না করতে হয়। রাগে দুঃখে কষ্টে মর্মাহত শুভ্রতা। একদিকে তানভীর তার পুচকুকে হত্যা করেছে, অন্যদিকে তার মা তাকে অপমান করতেছে। রাগের বশে এখন নিজের মাথার চুল নিজে ছিঁড়তে রাখলো সে। তানভীরের মা মুচকি হেসে শুভ্রতার মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করিস না, আজ ওই ছেলের বিচার আমি করব। আমাদের চোখের মনিকে কাঁদিয়েছে না, দেখিস আজ ওর কি অবস্থা করি। বড় মায়ের কথা শুনে কলিজা ঠান্ডা হলো তার। বড় মাকে জড়িয়ে ধরে নাক টেনে বলতে লাগলো, তুমি আমার আসল মা, এই কারণেই আমাকে বোঝো। আর উনি হচ্ছেন আমার চাচি। এখন থেকে ওনাকে চাচি ডাকবো। গরম চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের দিকে। কিছু বলতে যাবে তখনই তানভীরের মা থামিয়ে দিয়ে ইশারা করে বোঝালো। শুভ্রতার মা রুম থেকে বের হয়ে গেলেন, তার সাথে তানভীরের মাও। দরজা জানালা বন্ধ করে রুমের এক কোণে বসে আছে শুভ্রতা। এই পুচুকে তানভীর কিনে এনেছিল। দিনটি ছিল সোমবার। শুভ্রতার এক বান্ধবী অনেক বড় টেডি কিনে ভিডিও কলে শুভ্রতাকে দেখায়। সেই থেকেই শুভ্রতার মন খারাপ। বহু কষ্টে শুভ্রতার মন খারাপের কারণ জেনে নীল রঙের টেডি কিনে আনে তানভীর। সেই থেকে শুরু হয় শুভ্রতার বাচ্চামো। সারাদিন অবহেলা নামক শব্দ দ্বারা তানভীরকে দেখেও না দেখার ভান করে। তানভীর ডাকলেও হুম হুম করে। কথা বলতে চাইলে শুধু পুচুর কথাই বলে। অবহেলা নামক শব্দটি তানভীরের সহ্য হয় না, আর সেটা যদি শুভ্রতা হয় তাহলে তো আরও না। তাই বাধ্য হয়েই সকালে শুভ্রতার রুমে আসে ভালো করে বোঝাতে। একটা জিনিস নিয়ে মাতামাতি করার এত দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। শুভ্রতা সেই একই কাজটি করে, যার ফলে বাধ্য হয়ে পুচুর দেহ ছিন্ন ভিন্ন করে শুভ্রতার গালে চর বসিয়ে রাগে রুম থেকে বের হয়ে যায়। 11টা বাজে। বন্ধুদের সাথে আড্ডায় মত্ত তানভীর। মিরাজ হাতে সিগারেট নিয়ে আয়েশ করে বসে তানভীর, সিয়াম এবং নিবিড়কে মজার ছলে বলতে লাগলো, আমি, সাগর, আবির, মাহমুদ 4 জন বিয়ে শাদী করে বাচ্চার বাপ হয়ে গেছি 2 জন। আর সাগর আবিরের প্ল্যান চলছে। কিন্তু তোরা 3 জন এই জীবনে কি করলি? নিবিড় তো তাও 10-12টা প্রেম করে। সিয়াম তো রূপার প্রেমে মগ্ন, বিয়ে করবে বলে করা হচ্ছে না। কিন্তু তানভীর, তুই কি আজীবন জাতির চাচা মামা হয়ে থাকতে চাস?
এই জীবনে প্রেমের শব্দটা তোর মাঝে খুঁজে পেলাম না। মিরাজের কথায় সবাই হেসে উঠল। তানভীর তখন পা সোজা করে মিরাজের কাঁধে হাত রেখে শার্টের কলার ঠিক করার ভাব নিয়ে বলতে লাগলো, তোদের এই একটাই সমস্যা, প্রেম করবি বিয়ে করবি তাও কিনা জাতির মানুষকে জানিয়ে। জানিস আড়ালে আবডালে প্রিয়তার সাথে প্রেম করার মজা কীরকম? তাছাড়া এত তাড়া কিসের? বাচ্চা বউটাকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছি। যেদিনই বড় হবে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে 2 মাসের মাথায় তোদের চাচা বানিয়ে 1 বছর হলে তোদের কোলে তুলে দিব তোদের ভাতিজাকে। জোসনা আইডিয়াটা? তানভীরের কথা শুনে আবারও সবাই মেতে উঠল হাসিতে। ভ্রুজোড়া কুচকে সন্দিহান নজরে আবির বলে উঠল, তো তোর বাচ্চা বউটা কে? সেই কলেজ লাইফ থেকে শুনে আসছি, কিন্তু তাহার নাম কিংবা পরিচয় আজও বললি না। বাচ্চা বউটা কি আবার একেবারে বাচ্চা নাকি রে? নাকি এখনো তোর শাশুড়ি আম্মার পেটে হামাগুড়ি দিচ্ছে? রাগে চোখে তাকালো তানভীর। আবির ভয়ে ঢোক গেলে হাসি রেখা টেনে বলল, মজা করছি, প্লিজ রাগ করিস না। তানভীর মুখে দুষ্টু হাসি দিয়ে নিজের শার্টের হাতা ওপরে তুলে চুলগুলো উড়িয়ে নিরুপায় কণ্ঠে বলল, আর বলিস না, বাচ্চা বউ আমার 19 বছর আগেই পৃথিবীতে চলে এসেছে, কিন্তু এখনো বড় হচ্ছে না। হাতে ধরে বড় করতে হচ্ছে আমাকে। যেদিন দেখবো সত্যি বড় হয়ে গেছে তখন যা করব আগেই বলে দিয়েছি গাইস। তো বাচ্চা ভাবির নামটা কি রে? আমার বাচ্চা বউ। বিয়ের পর যেদিন তোদের আমার বাচ্চার মুখ দেখাবো সেদিনই বাচ্চা বউয়ের সাথে পরিচয় করিয়ে দেব, এর আগে কিন্তু নয়। সারপ্রাইজ, বুঝেছিস গর্ধব? তানভীরের কথা শুনে বাকিরা হতাশ হলো। হতাশ হওয়ার মাঝেই সাগর উঠে দাঁড়ালো। বাকি সবার দৃষ্টি সাগরের ওপর। সাগর মুখে হাসি নিয়ে বলতে লাগলো, তোরা তো জানিস তোরা 3 মাসে প্রেগনেন্ট। ভাবতেছি আজকে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দেওয়ার জন্য তো কোনো কারণ হয় না, কারণে অকারণে সারপ্রাইজ দেওয়া যায়। তোরা বরং কথা বল, আমি আসছি। সাগরের সাথে মিরাজও উঠে দাঁড়ালো। সিয়াম তখন মজা করে বলল, সাগরের সাথে সাথে তুইও কি সারপ্রাইজ দিবি নাকি মিরাজ? মিরাজ তখন ভয়মাখা কণ্ঠে বলল, আসার আগে বউ বাজারের লিস্ট আর বাচ্চার খাবারের লিস্ট ধরিয়ে দিয়েছিল, একদম মনে ছিল না। আজ বাসায় ফিরলে আল্লাহ জানে বাসার ভিতরে জায়গা হয় কি না। মিরাজের কথা শুনে নিবিড় ভয়ানক সুরে তাল মিলিয়ে বলল, তাহলে বিয়ে করার চেয়ে সারা জীবন প্রেমই করবো আমরা। বিয়ে করে বউয়ের ভয়ে আটকে থাকতে পারবো না। আবির তখন নিজের মাথার চুল টেনে টেনে বাকিদের উদ্দেশ্যে চোখ টিপ দিয়ে বলল, বিয়ে অর্থাৎ দিলে কে লাড্ডু, जो खाया सो पछताया, जो না খায়া সবই পস্তায়া। তাই খেয়ে পস্তানো বেটার, হাজার হোক মিষ্টি মিষ্টি ভাব আসছে। মিরাজ এবং সাগর চলে গেল। বাকিরা ঘণ্টাখানেক আড্ডা দিয়ে যার যার নেড়ে ফেরার পথে পা বাড়ালো। দুপুরের রোদে চারপাশ যেন খাকা করছে প্রচণ্ড রোদের উত্তাপে। একরাশ রাগ নিয়ে তাকালো আকাশের দিকে তানভীর। সূর্যের তেজ যেন আজ তানভীরকে শেষ করে দিবে বলেই ঠিক করেছে। সূর্যের তেজকে শুভ্রতার রাগ হিসেবে ধরল তানভীর। মেয়েটা তার ওপর এমনভাবেই রেগে আছে। শুভ্রতার রাগী চোখ জোড়া নিমিষেই ধ্বংস করে দেবে তানভীরকে। আচমকাই হেসে উঠল তানভীর। ঘামে ভেজা শার্ট ড্রয়িং রুমে ঢুকেই খুলে ফেলল তানভীর। 1 গ্লাস ঠান্ডা পানি 1 নিমিষে শেষ করে এদিক ওদিক তাকালো সে। বাসা আজকে পুরাই নিস্তেজ। কেউ কি বাসায় নেই? শুভ্রতার রুমের দিকে উকি দিতেই শুভ্রা এসে চোখ পাকিয়ে রাগী গলায় বলল, ভাইয়া তুমি পচা। জানো আমি আপু আজ সারাদিন কিছু খাইনি। আপুর টেডিকে খুন করে পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছো তুমি। তোমাকে থানায় পাঠানো উচিত। ভাবছি বড় হয়ে উকিল হব, তাহলে তোমার শাস্তি হবে 14 বছরের। তানভীর হাসল। শুভ্রার কান ধরে টেনে ধমক দিয়ে বলল, এইখান থেকে যা, তোর বোনের ব্যবস্থা আমি করছি। শুভ্রা চলে গেল। দরজায় দাঁড়িয়ে কয়েকবার ডাকলো। উপাস থেকে টু শব্দ না আসায় ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, শুভ্র, এই শুভ্র, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মনে হয় বেশি দিন বাঁচব না। কথাটা বলার পরপরই শুভ্রতার দরজা খুলে উল্টো দিকে ঘুরে তাকালো। তানভীর দরজা বন্ধ করে শুভ্রতার কাঁধে হাত রাখতেই দূরে চলে গেল শুভ্রতা। রেগে আছিস? না, খুশিতে বিমান চালাচ্ছি। তো
তুই পাইলট কবে হয়ে গেলি? অবশ্যই তিতলি সিরিয়াল দেখে, তাই না? একদম বাজে বকবে না। মন খারাপ? না, মনে আজ খুশির বর্ষণ। হঠাৎ তানভীর সুব্রতার কোমরে হাত রাখলো। চোখ বন্ধ করে রাখলো সুব্রতা। সুব্রতা খেয়াল করলো তার কোমরে কিছু একটা পড়াচ্ছে তানভীর। চোখ মেলে তাকিয়ে রূপালী রঙের বিছা দেখে চমকে উঠল। সুব্রতাকে সামনে ঘুরিয়ে লাল সাদা মিক্সড করা চুড়ি পরিয়ে দিয়ে সুন্দর এক পুতুল সামনে ধরে নেশালো কণ্ঠে বলল, তুই কেন বুঝিস না? তোর অবহেলা আমার সহ্য হয় না। পুচুকে এত কেয়ার রাখতে রাখতে আমাকে যে দূরে সরিয়ে রেখেছিস ভেবেছিস একবার? কত কথা জমে রেখেছিলাম, কিন্তু তোর তো সময় নেই। আমি গিফট করেছি ভালো কথা, সীমিতর ব্যাপারে সব কিছুই থাকা ভালো। এখন তোর হাতে মিনিকে তুলে দিচ্ছি, খবরদার অতিরিক্ত করবি না, পরে এটাকেও খুন করব। সুব্রতা খুশি হয়ে পুতুলটা কেড়ে নিল। তানভীর সুব্রতার হাসি মুখটা দেখে সুব্রতার কপালে চুমু খেয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, সরি শুভ্র, খুব ভালোবাসি তো, তাই সহ্য হয় না তানভীরের শুভ্রতা অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়া দেখে। আমি চাই সবসময় তুই আমাকে গুরুত্ব দিবি। শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে তানভীরের বুকে লুটিয়ে পড়ল। ইস, ঘামের দুর্গন্ধ পাচ্ছিস না তুই? ওয়াক, সরে দাঁড়া। তোমার গায়ে সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ আছে। আচ্ছা, এই ঘ্রাণটা কি শুধু আমার নাকেই আসে? একবার শুভ্রাকে জিজ্ঞেস করছিলাম, সেদিন শুভ্রা বলল সে পাই না। তাহলে আমি কেন পাই? তুই যে তানভীর নামক মানুষটির অর্ধাঙ্গিনী, সেই কারণেই। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছেন, ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। শুভ্রতা ঘুমের মাঝে টের পেল কেউ তার হাত ধরে বসে আছে। ঘুম ঘুম চোখ বহু কষ্টে কিছুটা খুলে আস্তে আস্তে বলল, মাঝরাতে কেন জ্বালাচ্ছ তানভীর ভাইয়া? এমনিতেই ঘুমাতে পারছি না, মাথায় অসম্ভব ব্যথা হচ্ছে। সুব্রতার মুখে এই কয়েকটি বাক্য শুনে স্থির হয়ে গেল তানভীরের দুটি চোখ। কাজের কারণে 5 দিন আগে তাকে সিলেট যেতে হয়েছিল। হঠাৎ গতকাল থেকেই তার মন বড্ড আকুল হয়ে আছে। কেন মনের ভেতর এই বিষাদ সে বুঝতে পারেনি। নেটওয়ার্কজনিত সমস্যা থাকায় বাড়িতে ঠিকমতো ফোন দেওয়া যাচ্ছিল না। হঠাৎ সকালে মায়ের কাছ থেকে শুনল সুব্রতার ভীষণ জ্বর। শুধু কি জ্বর, সাথে মাথা ব্যথা, হাত পা অর্থাৎ পুরো শরীর ব্যথা, বমি, ঠান্ডা, একসাথে এতগুলো অসুখ নিয়ে বিছানায় শুয়ে আছে সুব্রতা। বাড়ির সবাই এখন তার সেবা করতে ব্যস্ত হয়ে পড়েছে। সুব্রতার অসুস্থতার কথা শুনে ব্যাগপত্র গুছিয়েই রওনা দিল তানভীর। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তার। রুমে ঢুকে ফ্রেশ হয়ে ছুটে সুব্রতার রুমে। হাসি খুশি বোকা মুখটি কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। নিমিষেই তানভীরের চোখ থেকে এক বিন্দু অশ্রু ঘুরিয়ে গাল বেয়ে নিচে পড়তে লাগলো। কি হলো, কথা বলবে না? সুব্রতার কণ্ঠে তানভীর তাকালো সুব্রতার চোখের দিকে। অসুস্থ থাকা সত্ত্বেও মেয়েটার মুখে সেই মায়াবিনী হাসি। হিংসে হচ্ছে তানভীরের। অসুস্থ শরীর নিয়ে কি খুব হাসার দরকার? মুখটা মলিন করে রাখলে কি হতো? হঠাৎ সুব্রতার মলিন মুখের ছবি মনে মনে আঁকতে লাগলো তানভীর। নিমিষেই বুকের ভেতর শুরু হলো তোলপাড়। অসময়ের ভয়ানক ঝড় তার মনে বইতে লাগলো ক্রমশ। না, সুব্রতা হাসুক, সুব্রতার দুঃখী মলিন মুখ সে দেখতে পারবে না। সুব্রতা তানভীরের মুখের দিকে তাকিয়ে আছে। এখনো পর্যন্ত টু শব্দ করেনি তানভীর। সুব্রতার হঠাৎ করেই মাথায় রাগ উঠে গেল। কিছুটা ধমক এবং অভিমানী কণ্ঠে বলল, যেভাবে চুপ করে আছি মনে হচ্ছে আমি মরে গেছি। মরে গেলেই ভালো হতো। আমার মৃত্যুর কথা শুনে তো একজন মানুষ খুব খুশি হতো। মানুষটা কতটা পাষাণ। আমি অসুস্থ 2 দিন ধরে, কিন্তু আমার কোনো খোঁজ নেয়নি। এমনকি সিলেট যাবার আগেও আমার সাথে দেখা করে যায়নি। আচমকা তানভীর সুব্রতাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে রইল। তানভীরের হৃৎপিণ্ডের শব্দ সুব্রতা শুনতে পাচ্ছে। সুব্রতা জানে এই লোক তাকে কতটা ভালোবাসে। তার জন্য কাউকে খুন করতেও এই লোকটা ভাববে না। অজান্তেই মনের ভেতরে থাকা অভিমান দূরে কোথাও চলে গেল। তানভীর ভাইয়া, হুম। তুমি যে খুব বউ পাগল হবে আমি না জানতাম না। আমার মনে হচ্ছে আজকে আমি নতুন তানভীর নামক মানুষটিকে দেখছি। আচ্ছা, সিলেট গিয়ে কি তোমার মাথার কোনো সমস্যা হয়েছে নাকি? বহুরূপী কেউ এসেছে আমার বাসায়? রাগে চোখে তাকালো তানভীর।
অসুস্থ থাকা সত্ত্বেও মশকারি কমছে না। ধমক দিয়ে বলল, সুস্থ থাকলে 2 গালে 2টো থাপ্পড় মারতাম। 1 গালে থাপ্পড় মারলে শুনেছি জামাই মারা যায়, আর আমি তো এত সহজে মরছি না। তোকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে সেটাকে ছাই বানিয়ে ব্রাশ করে পরে মরব। আর শোন, আরেকবার যদি মরার কথা বলিস তাহলে তোকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে নিমের রস খাওয়াবো, বলে দিলাম। নিমের কথা শুনেই সুব্রতার মুখ তিতে উঠল। তানভীর শুভ্রতার এই মুখ দেখে হেসে ফেলল। শুভ্রতার মাথা তার কোলে রেখে চুলে বিলি কেটে দিতে লাগলো। শুভ্রতা চোখ বন্ধ করে ভালোবাসার মানুষটির সেবা অনুভব করতে লাগলো। হঠাৎ মনে হলো তার মাথার অসম্ভব ব্যথা যেন কমে যাচ্ছে। তানভীর ভাইয়া জাদু টাদু জানে নাকি? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। তানভীর শুভ্রতার কপালে চুমু দিয়ে মিষ্টি করে হাসল। তার পিচ্চি ভোটা যে বড্ড অভিমানী। কিছু হলেই তার সব রাগ হয় তানভীর ভাইয়ের ওপর। দুজন মানুষ তো এক সূত্রে গাঁথা, সে কারণেই হয়তো। শুভ্রতার মন প্রাণ জুড়ে যেমন তানভীরের বসবাস, ঠিক তেমনভাবেই তানভীরের মন প্রাণ জুড়ে একমাত্র শুভ্রতার বসবাস। দিনটা সোমবার, কাজিন সমাজে আড্ডার আসর। আড্ডার মেন বিষয়বস্তু হলো শুভ্রতার লুকিয়ে লুকিয়ে প্রেম করা নিয়ে। সবার মতে শুভ্রতা গভীর জলের মাছ, প্রেম করছে ঠিকই, কিন্তু কাজিন সমাজে স্বীকার করছে না। তানভীর গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে শুভ্রতার মুখের দিকে। বেচারি সবে অসুস্থ নামক শব্দটি থেকে অকেটে সুস্থ শব্দটিতে রূপান্তরিত হয়েছে। আর তখনই ডাক পড়ল আড্ডায়, শুভ্র, তুই আসলে প্রেম করছিস? বোকা মেয়েরা প্রেম করতে পারে? এমনিতেই রেগে বোম শুভ্রতা, এখন আবার তানভীরের গা জ্বালানো কথা। রাগে চোখ দুটো তানভীরের ওপর নিক্ষেপ করতেই তানভীর একটু নড়ে চড়ে বসল। এইভাবে তাকিয়ে আছিস কেন? ভুল কিছু বলেছি? দেখ, প্রেম টেম হলো বড় মানুষদের, তুই ছোটদের মতো থাক। যখন তোর প্রেমের বয়স হবে আমি জানিয়ে দেব। সো মন থেকে ঝেড়ে ফেলে দে প্রেম। তানভীর ভাইয়ার কথা শুনে ফুফাতো বোন তিশা চট করে তানভীরের দিকে সন্ধিহার নজরে তাকালো। তিশার চাহনি দেখে তানভীর তিশার উদ্দেশ্যে বলল, পেতনির মতো তাকিয়ে আছিস কেন? আমি আবার পেতনি দেখে ভয় পাই। তানভীর, তুই বলছিস শুভ্রতার প্রেম নিয়ে? ও কি এখনো ছোট? 20 বছর চললো। আমি 20 বছরে কয়টা প্রেম করছি জানিস তুই? আর ওই মেয়ে করছে ভালো কথা, আমাদের বলতে তার কি সমস্যা? আমি কি ওর মজনু রে? চুরি করে নিয়ে যাব নাকি? সাজু ভাইয়া অর্থাৎ তিশার বড় ভাইয়া বিরক্তি নিয়ে বলল, সুন্দর পোলা হইলে নিয়ে যেতেই পারিস, যে লুচ্চা তুই, চিনি না ভাবছিস? বড় ভাইয়ার কথা শুনে হালকা চোখ গরম করে পিটপিট করে তাকালো শুভ্রতার দিকে। শুভ্রতা ফোনে গেম খেলতে ব্যস্ত। তাকে নিয়ে এত কিছু হচ্ছে, কিন্তু তাতে তার কিছুই যায় আসছে না। তানভীর ভাইয়া আছে তার, সেই সব মিটমাট করে ফেলবে। সাজু ভাইয়া একটু ভাব নিয়ে 7-8 জন কাজিনের উদ্দেশ্যে বলল, চুরুই ভাতি খেলবি? অনেকদিন পর আমরা একসাথে সবাই। মেয়ে জাতি এখানে 4 জন, ছেলে জাতি আমাকে নিয়ে 5 জন। জমে যাবে কিন্তু। সবাই খুশিতে আত্মহারা। এতদিন পর চুরই ভাতি খেলতে পারবে শুনে সবার খুশি যেন মাটিতে নামছেই না। তানভীর তার হাত উপরে তুলে অলস ভঙ্গিমায় বলল, দেখ ভাই, খেলবো ভালো কথা, কিন্তু রান্নাবান্না সব করবে শুভ্রতা। ও যদি প্রেম করে থাকে তাহলে শাস্তি হিসেবে সমস্ত রান্না সে করবে, আর যদি প্রেম না করে থাকে তাহলে প্রেম না করার অপরাধেও সে রান্না করবে। মোট কথা, আজকের খেলার যাবতীয় রান্না শুভ্রতা করবে। ফোনটা রেখে অবাক চোখে তাকালো শুভ্রতা। তানভীরের কথার মানে দাঁড়ালো, প্রেম করলেও দোষ, না করলেও দোষ। সোফার ছোট্ট বালিশটা ছুঁড়ে মারল তানভীরের গায়ে। এই না যে সে রান্না করতে পারে না, আসলে তার কাজ করতে ইচ্ছে করে না। তাকে যদি কেউ রান্না বান্না করে প্লেটে ভাত তরকারি বেড়ে দিয়ে এমনকি হাতটা পরিষ্কার করতে সাহায্য করে, এতে সে শান্তি পায়। আর তাকে কিনা বলা হচ্ছে যাবতীয় রান্না করতে। কাজিন সমাজে ভাই থাকা মানেই ঘাড়ের ওপরে বড় বড় বাঁশ নিয়ে ঘোরা। হাতে কুন্তি নিয়ে এলোপাথারি মাছ ভাজি করতে ব্যস্ত শুভ্রতা। তার পাশেই তিশা আপু, মিম আর শিউলি আপু। এক একজন এক এক কাজে মগ্ন। ছেলেরা বাজার করে এনেছে, তারা আর কিছু করতে পারবে না বলে ড্রয়িং রুমে সোফায় বসে বসে টিভি দেখছে। শুভ্রতা প্রায় অনেকগুলো আইটেম রান্না করে
গরমে হাঁপিয়ে উঠেছে। বড় আপদের দিকে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার প্রচুর কষ্ট হচ্ছে। গরমে আর 5 মিনিট চুলার কাছে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ফেলবো। আমি ফ্রেশ হয়ে আসি, কেমন? বাকি তিনজন সায় দিল। শুভ্রতা এক দৌড়ে রুমের কাছে গিয়ে ওয়াশরুমের দরজাটা খুলতে যাবে, তার আগেই উন্মুক্ত গায়ে দরজার ওপাশ থেকে তানভীরকে বের হতে দেখল শুভ্রতা। ট্রাউজার প্যান্ট ছাড়া গায়ে তার আলাদা সুতো নেই। লজ্জায় মুখ উল্টে ঘুরে তাকালো সে। তানভীর শুভ্রতার দিকে না তাকিয়ে শুভ্রতার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে প্রশ্ন করল, সাজু ভাই আমার ওয়াশরুমে, এখন বল কোন ক্রিমটা ইউজ করব শুভ্র? এইগুলো সব ফিমেলদের জন্য। অনলি ফিমেল কেন? পুরুষ জাতি কি দোষ করেছে? ওইটাও আলাদা, মেল ফিমেল দুইটা আলাদা, বুঝছো? এইবার যাও, আমি ফ্রেশ হব। আজাইরা কথা, মেয়েদের শরীর আর ছেলেদের শরীর আলাদা নাকি? তোরা খুব বোকা জানিস। আরে একই প্রোডাক্ট দিয়ে দুটাই বানাই, আর বিক্রি করার সময় সেল মারে ছেলে আর মেয়ে। তাহলেই তো বাড়িতে দুইটা করে কিনে নিয়ে আসবে। শালারা যেমন চোরা আর মক্কেলও পাই চুন্নি টাইপের। তানভীর ভাইয়া, তুমি রুম থেকে বের হবে নাকি বড় আম্মুকে ডাকবো? শুভ্রতার কথা শুনে তানভীর গিয়ে দাঁড়ালো শুভ্রতার সামনে। শুভ্রতা চোখ বন্ধ করতেই নিজের মাথার চুলের প্রাণী শুভ্রতার মুখে ঝেড়ে বাঁকা হেসে বলল, আজকে না তোকে বউ লাগছিল। কোমরে ওড়না বেঁধে কাজ করছিলি তখন। এখন থেকে আম্মু আর ছোট আম্মুকে বলবো বাসার সব কাজ যেন তোকে দিয়ে করাই। কথাগুলো বলতে যখনই একটু কাছে আসবে তানভীর, শুভ্রতা পেছনে সরে দাঁড়ালো। তানভীর ভ্রুকুচকে তাকাতেই শুভ্রতা বলল, ঘামের দুর্গন্ধ। তানভীর মুচকি হেসে শুভ্রতার একটি হাত নিজের উন্মুক্ত বুকে রাখল। শুভ্রতা পাথর হয়ে গেল। সে এখনও চোখ বন্ধ করে আছে। তানভীর ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ঝুলিয়ে রেখে বলল, ছোটবেলায় কত কামড় দিয়েছিস আমার বুকে, মনে আছে? আগে তো এইভাবেই কোলে ওঠার জন্য পাগল হয়ে যেতি। বড় হয়ে দেখছি লজ্জার ড্রাম হয়ে গেছিস। যতই লজ্জা শরম এখনই পেয়ে যা, বেলা শেষে আমার কাছেই তোকে আসতে হবে। তানভীরের শুভ্রতা হয়েই থাকতে হবে আমার বুকে। শুভ্রতা চোখ খুলে তাকিয়ে ঝাপটে ধরল তানভীরকে। সারাদিনের ক্লান্তি নিমিষেই উধাও হয়ে গেল তার। তানভীরের শেষ কথাটা তার মস্তিষ্কে এমনভাবে গেঁথেছে, চাইলেও সে অন্য কারো হতে পারবে না। তানভীরের শুভ্রতা হয়েই আজীবন এই মানুষটির ছায়াতলে থাকতে চায় সে। চাঁদ যেমন রাতকে ভালোবাসে, রাত ভালোবাসে অন্ধকার, তেমনি প্রতিটি জোনাকি জানে তানভীর শুধু শুভ্রতার। কিছু অনুভূতির রং মিশেল, কিছু অজানা কথার সংমিশ্রণ, কিছু ভালো লাগা আর একটুখানি প্রেম, সব কিছুই তোকে ঘিরে। তুই যে একান্তই আমার, তুই যে তানভীরের শুভ্রতা। তানভীরের একটি হাত শক্তপোক্ত করে ধরে আছে শুভ্রতা। তানভীর তীর্যক চোখে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। শুভ্রতা একবার তানভীরের চোখের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিয়ে এক নিমিষে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না তানভীর ভাইয়া। শুভ্রতার কথা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে প্রশ্ন করল তানভীর, কি বললি? শুনতে পাইনি। শুভ্রতা ভয়ে ভয়ে আবারও বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারবো না মানে পারবো না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালেই পারবো না। কপাল কুঁচকে তানভীর আশপাশ দেখল, সে যেন শুভ্রতার কথা শুনতে পাচ্ছে না। শুভ্রতার কথা তার কানে যাচ্ছে কি সন্দেহ। কিছু একটা মুখে বিড়বিড় করলো তানভীর। শুভ্রতা বুঝতে না পেরে আবারও বলল, কিছু বললে? এইবার যেন শুনতে পেল তানভীর। চোখ দুটো বড় বড় করে বলল, না, মনে করার চেষ্টা করছিলাম তোকে কবে আমি বিয়ের কথা বলেছি। আদৌ বলেছি কিনা সন্দেহ, কিন্তু তুই যেভাবে বিয়ের কথা বলছিস মনে হচ্ছে তোকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছি। তাছাড়া ভুলভাল কথা কেন বলিস? অতীতে তোকে আমি বিয়ে করতে পারবো? অতীত ক্রমাগত চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় কি আমি কিনে আনতে পারবো? আজগবি কথা যখন বলিস তখনই ইচ্ছা করে কানের নিচে দিতে এক থাপ্পড়। তোকে বিয়ে করার জন্য তানভীর মরে যাচ্ছে না, ওকে? শুভ্রতা ভেবেছিল তানভীর তাকে বলবে, দেখ শুভ্রতা, যা বলেছিস ভুল করে বলেছিস বলে ভেবে নিলাম,
পরের বার এমন কথা শুনলে থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দেব। জাস্ট 2টা দাঁত রাখবো যেন চিবিয়ে কিছু খেতে পারিস। কিন্তু তানভীর কি করলো? এই লোকটা আদৌ সুব্রতার মন বুঝলো না। সুব্রতার ইচ্ছে করতেছে তানভীরকে বটি দিয়ে কেটে কুচি কুচি করে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দিতে। পুরাই ফাউল এক ছেলে। রাগে কষ্টে তানভীরের হাত ছেড়ে চলে যেতেই পেছন থেকে সুব্রতার ওড়না টেনে ধরল তানভীর। মিষ্টি করে হেসে সুন্দর কণ্ঠে বলতে লাগলো সুব্রতার জন্য বানানো সুন্দর কবিতা। রাঙা প্রভাতের মিষ্টি সুব্রতা তুই, ছুঁয়ে গেছিস এই হৃদয়। তুই বিহনে থমকে রয় আমার হৃদয়ের স্পন্দন, পাশে থাকলে যেন প্রাণ ফিরে পাই। কেন বুঝিস না এই মনের আকুলতা? এখন তো তুই আর ছোট নস। বারবার কেন বলতে হয়? তোর মুখে না শব্দটি শুনলে আমার বুক কেঁপে ওঠে। কতবার বলেছি তুই আমার, মানে আমার শুধুই তানভীরের। অল টাইম রোমান্টিক মুডে যখন থাকি তখনই নষ্ট করে দিস। শাস্তি তোকে খুব শীঘ্রই দিব। বিয়ে করব না বিয়ে করব না শব্দটির ভূত খুব তাড়াতাড়ি তোর মাথা থেকে ঝেড়ে পৃথিবীর বাহিরে ফেলে আসব। ফাজিল মেয়ে কোথাকার। সুব্রতার মুখে হাসি ফুটে উঠল। তানভীরের কাছ থেকে এমন কিছুই জানতে চেয়েছিল সে। প্রথমে ঘাটতারামি করলেও পরে ঠিকই উত্তর দিল। ইস, এখন যদি তানভীর ভাইয়ের চুলে হাত বুলিয়ে ফ্লাই কিস দিতে পারত। ভাবতেই লজ্জায় শিহরণ খেল সুব্রতার পুরো শরীর। সুব্রতার ওড়না ছেড়ে দিয়ে পিছন ফিরে ধমকের সুরে তানভীর বলল, খুশি এইবার? আরেকবার মন খারাপ করলে তোর খবর আছে। মন খারাপের অসুখ হলে ছুটে এসে বলবি, তানভীর ভাইয়া দেখো আমার মন খারাপ, কিছু একটা করে মন ভালো করে দাও, বুঝেছিস? সুব্রতা কথা না বলে সেও সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে লাগলো। জীবনে বেঁচে থাকার তুমি মাত্র তানভীর ভাইয়া আমার। তোমার রাঙা ভোরের শুভ্রতা হয়ে কোমলতা হতে চাই। তুমি যদি আমার অকুল প্রাণের তানভীর হয়ে রও, জীবনে আর কি লাগে বলো তাই? তানভীর পেছন ঘুরে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল শুভ্রতাকে। শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। দারুণ লেগেছে কবিতাটি তানভীরের। হঠাৎ করে নিজের হাত থেকে একটি আংটি খুলে হাঁটু ভাঁজ করে বসে শুভ্রতার মুখের দিকে তাকালো সে। শুভ্রতা তানভীরের চোখের ভাষা বুঝতে পেরে হাত সামনে বাড়াতেই তানভীর রিংটি পরিয়ে দিয়ে আঙ্গুলে কিস করল। শুভ্রতা কেঁপে উঠল। ভালোবাসা দিয়েই রাঙাতে চাই তোকে। আমার সীমাহীন ভালোবাসায় তোর লজ্জা পাওয়া মুখ অসীম। আজকে রিং আমি পরালাম, পরবর্তীতে পালা তোর। অযথা সময় নষ্ট না করে ঝটপট আমার আঙ্গুল ভরাট করে দে। শুভ্রতার লজ্জামাখা মুখে মুচকি হাসল। নিজের হাতে থাকা ছোট্ট আংটি তানভীরের আঙ্গুলে পরাতে গিয়েও ব্যর্থ হলো সে। তার রিং কিছুতেই তানভীরের আঙ্গুলে যাচ্ছে না। কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকিয়ে আছে সে। তানভীর বাঁকা হেসে বলল, আরেকটা উপায় আছে। কি? আজ এই মুহূর্তে আমার মাথার চুলগুলো তো ছোট্ট আঙ্গুল দিয়ে টেনে দিবি, তাহলে শোধবোধ হয়ে যাবে। শুভ্রতা অবাক চোখে তাকাতেই তানভীর চোখ টিপ দিল। শুভ্রতাও হেসে উঠল। তানভীর মাথা নিচু করতেই সে তানভীরের চুল ধীরে ধীরে টেনে দিয়ে তানভীরের আড়ালে ফ্লাই কিস দিল। এভাবে সীমাহীনভাবে চলতে লাগলো তাদের লাভ স্টোরি। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।